আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীতে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে পরিদর্শন করেছেন মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা। ত্রাণ বিতরণ করছেন ২,০০০ দুর্গত মানুষকে। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটে দেখা দিয়েছে বন্যা। উত্তরাঞ্চলের কয়েক জেলায় মধ্যরাতে আকস্মিক ঝড়। দিনাজপুরে ভেঙেছে গাছ, বিদ্যুতের খুঁটি। রাত্রে পানি উঠছে, এখন গরু আছে আপনার কমর পানি। প্রচুর বৃষ্টি হওয়ায় ৯টি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের পানিতে তলিয়ে গেছে। এমপি আনার হত্যার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে কলকাতা ছাড়ল ডিবির দল। পর্যবেক্ষণ করা হবে ইলেকট্রনিক ডিভাইসের নানা আলামতও। দেশের বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিম্নগামী মনে করেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। দুর্ঘটনা, যানজটে ম্লান সড়কের উন্নয়ন। রংচমটা সমাধান রংচমটা দেওয়া দরকার, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। হজ বরল রাজধানীর গণপরিবহন ব্যবস্থা, ভাড়া নৈরাজ্য সহ নানা অভিযোগ যাত্রীদের। সেবা নিশ্চিতে ডিজিটালাইজেশনের পরামর্শ। কোনো গাড়ি 4 টাকায় ভাড়া নেন, এটা আপনাদের অজুহাত। অবিলটা কি? যদি মেশিনেই থাকে তাহলে অবিলটা কি? আমার প্রশ্ন হচ্ছে এটা। সরকারে তো অনেক নির্দেশনা দেয়, ওই নির্দেশনা কি সবাই পালন করে? পালন করলে তো অনেক কিছু হইতো। দেশ দুর্বৃত্ত আর লুটপাটকারীদের দখলে মন্তব্য মির্জা ফখরুলের। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে। বিতর্ক সত্ত্বেও কালো টাকা সাদা করার সুযোগ দিতে যাচ্ছে সরকার। বাজেটের আগে খোলাসা করতে চান না অর্থমন্ত্রী। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি নাবিলা সোহার। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের শেষে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 12:30টার দিকে প্রধানমন্ত্রী সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে পৌঁছান। এ সময় সেখানে উপস্থিত দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এর আগে বেলা 11টার পরপরই রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। হেলিকপ্টার থেকে দুর্যোগ কবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে শেখ কামাল ব্রিজ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে ফিরবেন ঢাকায়। নাসিরউদ্দিন আকন, এরপরে আসবেন মোহাম্মদ হান্নান ব্যাপারী, মোহাম্মদ রুবেল, এরপরে আসবেন কার্তিক হাওলাদার। এই মুহূর্তে পটুয়াখালীতে আছেন সহকর্মী তাওহিদ মিথুন। যাচ্ছি তার কাছে। মিথুন, ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রীর আর কি কি কার্যক্রম আছে সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ঠিকই আছে, একই কথা। মিথুন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি পটুয়াখালীতে আছেন এই মুহূর্তে। আপনার কাছে জানতে চাই যে ত্রাণ বিতরণ শেষে আমাদের প্রধানমন্ত্রীর আর কি কি কার্যক্রম আছে সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আমরা তাহিদ মিথুনের কথা পরিষ্কারভাবে শুনতে পারছিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আবার যোগাযোগ করার চেষ্টা করব। প্রচণ্ড ঝড়ে লন্ডভন্ড দিনাজপুর সদর।
ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা সহ আশপাশের বিভিন্ন এলাকা। গত মধ্যরাতে উত্তরের কয়েক জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টিও হয়। শহর জুড়ে ঝড়ের তাণ্ডব। 1 ঘন্টায় লন্ডভন্ড উত্তরের জেলা দিনাজপুর সদর। গতরাত 1:30টার দিকে দিনাজপুর এবং রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীর একাংশের উপর দিয়ে ঝড় বয়ে যায়। তবে মূল আঘাত ছিল দিনাজপুরে। প্রচণ্ড বাতাসের সাথে বজ্রসহ বৃষ্টি হয়। শহরের বালুয়াডাঙ্গা মোড় হয়ে গৌড়ের শহীদ ময়দানের আশপাশ এবং কলেজ মোড়, পাহাড়পুর সহ বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। কোথাও কোথাও ভেঙেছে বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু পরিবার। রাতের বেলা ঝড় হয়েছে, বড় ঝড়। বাড়িঘর দৌড়ে ভাঙে গেছে, গাছপালা ভাঙছে, কারেন্টের পিলারও ভাঙছে। বিদ্যুতের লাইন রাত থেকে নাই এবং কাছে রাস্তাঘাট সম্পূর্ণ ব্লক। বড় বড় গাছ ভাঙে ভাঙে দোকানগুলো সব লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা গরিব মানুষ, এখন আমাদের কি হবে। গাছপালা ভেঙে পড়ায় দিনাজপুর রংপুর মহাসড়ক সহ বিভিন্ন সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভেঙে পড়া গাছ সরিয়ে নিলে ভোরের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাছপালা, বিদ্যুতের তার, খুঁটি এবং অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের উদ্ধারের টিম শহরের বিভিন্ন অঞ্চলে ঝড়ে আম ও লিচু বাগানের পাশাপাশি ধান সহ বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে। সদর ছাড়াও বিরল, খানসামা ও চিরিরবন্দর উপজেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। আম, কাঁঠাল, জাম, মেহগুনি, লিচু ভাঙে গেছে ঝড়ে। ডাল ভেঙে পড়ে গেছে, লিচু পড়ে গেছে, অনেক লিচু মাটিতে ছুটে পড়ে গেছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। সামগ্রিক কয়টি গৃহ বিধ্বস্ত হয়েছে বা আমাদের যে বৈদ্যুতিক পোল নষ্ট হয়েছে তার একটি সামগ্রিক ক্ষতিচিত্র আমরা তৈরি করার চেষ্টা করতেছি। ঝড়ে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন এলাকাতেও বাড়িঘরের ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। জাহিদ হাসান, যমুনা নিউজ। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটে দেখা দিয়েছে প্লাবন পরিস্থিতি। জলমগ্ন হচ্ছে নতুন নতুন এলাকা। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। জৈন্তাপুর উপজেলায় সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার 169 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকেছে উপজেলা সদরে। নতুন করে প্লাবিত জকিগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। জকিগঞ্জে অমল শীত পয়েন্ট, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে সারি ও গোয়াইন নদীতে। যান চলাচল বন্ধ শালটিকর গোয়াইনঘাট রুটে। পরিস্থিতি বিবেচনায় সবাইকে আশ্রয় কেন্দ্রে নেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। খুব বেশি পানি বাড়ে, রাতকে বেশি বাড়িছে, এখন একটু কম হইলে এরপরেও নিরাপদ নাই। রাত্রে পানি উঠছে, এখন গরু আছে আপনার খমর পানি। রাত প্রায় 3টা থেকে শুরু করে আজ সকাল 7টা 8টা অবধি প্রচুর মানে বৃষ্টি হওয়ায় 9টি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের পানিতে তলিয়ে গেছে। পটুয়াখালীতে ত্রাণ বিতরণ শেষে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মানুষের জীবন মান উন্নত করবে। আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন, আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। দেশের উন্নতি আজকে বলার কিছু নেই, আপনারা নিজেরাই জানেন। আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি। সেই রিবেলা, ঝড় এবং জলোচ্ছ্বাস, এবারের জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি।
আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়, কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের সঙ্গে বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নোনতা হয়ে গেছে, কোনো কোনো জায়গায় মাছের ঘের থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে। যে সমস্ত আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। আমরা চাই আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নেই, আর সেই ব্যবস্থা আমরা করে দেব। আজকে এখানে মা বোনেরা আছেন, আমাদের দেশের যুব সমাজ আছে, মুরব্বীরা আছেন, আপনাদের সবাইকে আমি এইটুকু বলতে চাই যে মানুষের জীবনে যা চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা, তার ব্যবস্থা করবার জন্য যা যা দরকার আওয়ামী লীগ সরকার সেটা করে যাচ্ছে। আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, 30 প্রকার ঔষধ বিনামূল্যে দিয়ে থাকি। ছেলে মেয়েদের পড়ার খরচ আমরা বিনা পয়সায় বই বিতরণ করি, মায়ের নামে আমরা বৃত্তির টাকা পাঠাই, আমরা যারা একেবারে হতদরিদ্র বিনা পয়সায় খাদ্য সাহায্য দিই। যারা কিনতে পারে না, এখন দ্রব্যমূল্য বেড়েছে যে কারণে আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি, অল্প টাকায় যারা চাল ডাল তেল কিনে নিতে পারবেন সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি, এবং দেশের মানুষ যেন না খেয়ে কষ্ট না পায় সেটাই হলো আমাদের লক্ষ্য। তাছাড়া সে মানুষের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আজকে এই দূর জায়গায় আসার জন্য আমরা যেভাবে রাস্তাঘাট ব্রিজ করে দিয়েছি তাতে অতি সহজে আজকে এই কলাপাড়া আসা যায়। ঢাকা থেকে রওনা হলে 7 ঘন্টার মধ্যে এসে পৌঁছানো যায়, আগে কিন্তু সে অবস্থা ছিল না। এমনকি আমি নিজেও একসময় সেই পটুয়াখালী পর্যন্ত এসে তারপর যেতে পারিনি, কুয়াকাটা যেতে পারিনি, আর তার মধ্যে সেখানে যেভাবে দুর্যোগ দেখা দেয় সেগুলি মোকাবেলা করা। আর বরিশাল পর্যন্ত আসতে তো 3-4 ঘন্টা, বরিশাল থেকে আপনার এই কলাপাড়া আসতে আর মাত্র 2-3 ঘন্টা, 3 ঘন্টার মতো লাগে বরিশাল থেকে 2 ঘন্টা। তো তার মানে 5-6 ঘন্টার মধ্যে আপনারা আসা যাওয়া করতে পারেন। এই যে ব্রিজগুলি আমরা করে দিয়েছি বিভিন্ন নদীর উপর, যার ফলে আজকে এই যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। পাশাপাশি গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি করে দেওয়া আমরা করে দেব। দক্ষিণ অঞ্চল আমরা সবসময় অবহেলিত ছিলাম, যেখানে এখানে আমরা সেনানিবাস করে দিয়েছি। আমরা আমাদের নেভি আর একটা এখানে নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে, নেভাল বেস করে দিয়েছি, এয়ারফোর্সের র্যাডার স্থাপন করে দিয়েছি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা করে দিচ্ছি। তাছাড়া আমরা নতুন বন্দর, আমাদের মংলা চট্টগ্রাম বন্দর ছিল, আমরা 3য় বন্দর কিন্তু আপনাদের এই এলাকায় হয়েছে, যদিও তার নাম দিয়েছি পায়রা বন্দর, কারণ পায়রা শান্তির দূত, সেই জন্য আমি নাম দিয়েছি পায়রা বন্দর। এই বন্দরটা করার জন্য আমরা নদী ড্রেজিং করা এবং নৌপথ যাতে সচল হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। এই উন্নয়নের ফলে আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে, এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি, আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি। আমি আসার সময় ভালোভাবে দেখছিলাম যে ঘরগুলি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, আমি দেখলাম না, ক্ষতিগ্রস্ত
হয়নি, সেগুলি দুর্যোগ সহনীয় ঘর। সেইভাবেই আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। আজকে অনেক কড়া রোদ উঠে গেছে, এর মধ্যে কষ্ট করে আপনারা এসেছেন। আমি শুধু আপনাদের একটু বলবো যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকে অন্তত বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এই গরমের মধ্যে আপনাদের কষ্ট হোক সেটা আমি চাই না। আজকে এখানে আমাদের প্রেসিডেন্ট নাই না, অসুস্থ মাহবুব, যাক মাহবুবের জন্য দোয়া চাই। আর তাছাড়া আপনারা সবাই ভালো থাকেন। আমি এটুকুই বলবো যে দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। আমি পটুয়াখালীতে ত্রাণ বিতরণ শেষে কথা বলছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটে দেখা দিয়েছে প্লাবন পরিস্থিতি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, কোন জায়গায় প্লাবিত, মানে কোন এলাকা বেশি বাজে অবস্থা, বা আপনি এখন কোন এলাকায় আছেন, এবং প্রশাসন এর কর্মকর্তারা দুর্গত এলাকায় আছে কিনা এবং মানুষের ভোগান্তি কোন পর্যায়ে আছে সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। নাবিলা, এই সিলেট অঞ্চলের এই মুহূর্তে পাহাড়ি বর্ষণ এবং পাহাড়ি ঢলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মূলত গোয়াইনঘাট এবং জৈন্তাপুর, কানাইঘাট এবং জকিগঞ্জ, এই 4টি উপজেলাতে। এর মধ্যে গোয়াইনঘাট এবং জৈন্তাপুরের অবস্থা আমরা দেখছিলাম সকাল থেকে। এই মুহূর্তে গোয়াইনঘাটে রয়েছে, এই গোয়াইনঘাট জৈন্তাপুরে রয়েছে আমরা। জৈন্তাপুরে আপনি দেখতে পাচ্ছেন যে লোকজন তাদের যে শেষ সম্বলটুকু আছে সেটুকু নিয়ে বাড়ি ছেড়েছেন, কারণ বানের পানিতে ইতিমধ্যেই ঘর বাড়ি ভেসে গেছে এবং যে সকল আসবাবপত্র ছিল সেগুলো ভাসিয়ে নিয়ে গেছে। শেষ সম্বলটুকু নিয়ে তারা একটি উঁচু স্থানে যাবেন এবং কেউ আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, কেউ আসলে কোথায় যাবেন এখনও বলতে পারেন না। তারা রাস্তার পাশে যেখানে উঁচু স্থান আছে সেখানে প্রথমত যাবেন, তারপরই সেখান থেকে তারা হয়তো আশ্রয় কেন্দ্রগুলোতে যাবেন। এবং আমরা যেটা দেখছিলাম প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে তারা যেটা বলছেন যে মানুষজনকে তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি সহ প্রশাসনের কর্মকর্তারা তারা বাড়িঘর থেকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্র নিয়ে আসছেন, কারণ জৈন্তাপুরের বেশ কিছু আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে পানি উঠেছে। সে কারণে এই অঞ্চলের যতগুলি স্কুল রয়েছে সবগুলোকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসক। একটু আগে আমাদের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন পরিস্থিতি এখনও তাদের অনুকূলেই রয়েছে, মানে পরিস্থিতি সামাল দেওয়ার মতো সর্বরকম ব্যবস্থা তারা করেছেন। এরপরেও যদি অবনতি হয় তাহলে হয়তো তারা সেনাবাহিনীকে ডাকতে পারেন এরকম আশ্বাস দিয়েছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন ত্রাণের পর্যাপ্ত ত্রাণ তাদের কাছে আছে এবং ত্রাণ মন্ত্রণালয়ের কাছে তারা ত্রাণ চেয়েছেন এবং যে পরিমাণ ত্রাণ এই মুহূর্তে তাদের কাছে আছে তাতে করে এখন যারা আশ্রয় কেন্দ্রে যাবেন এবং বাসাবাড়িতে যারা আছেন তাদেরকে সেটা পৌঁছে দেওয়া যাবে। এবং এর পাশাপাশি তিনি যে কথাটি বলেছেন যে কেউ যাতে বাড়ি ঘরে আটকে না থাকে, একটি মেসেজ তিনি দিতে চেয়েছেন যাদের বাড়ি ঘরেই পানি উঠতে শুরু করেছে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে আসেন এবং তারা সাহায্য প্রার্থনা করলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা তারা তাদেরকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেবে। নাবিলা, রিপন, সিলেটের প্লাবিত এলাকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপাল ও যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা দুজনকে গ্রেফতারে আবেদন করেছে পশ্চিমবঙ্গের সিআইডি ও কলকাতা পুলিশ। ভারতের সঙ্গে চুক্তি থাকায় তাদের দ্রুত গ্রেফতার করা যাবে। কলকাতা ছাড়ার আগে সাংবাদিকদের তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বলেন, উদ্ধারকৃত মাংসের ফরেনসিক ও ডিএনএ টেস্টের রিপোর্ট দ্রুত পাঠাতে ভারতীয় প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে খাল সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোয় সিআইডি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন ডিএমপির ডিবি প্রধান। আশা প্রকাশ করেন দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে। ভারতীয় সময় সকাল 11:40 ডিবি প্রধান হারুন রশিদ তিনি কিন্তু এই দ্য ওয়েস্টিন হোটেল থেকে বেরোন এবং সোজা
কলকাতা বিমানবন্দরে চলে যান। ইলেকট্রনিক্স ডিভাইস সেইগুলো সব কিন্তু তিনি সংগ্রহ করেছেন এবং এই যে তার এই পরামর্শে যে সিআইডি সেফটি ট্যাঙ্ক খুলে যে মাংস উদ্ধার করেছে সেটা কিন্তু সবথেকে বড় সাফল্য বলে তিনি উল্লেখ করলেন। ওয়াটার থিওরি আমরা ব্যবহার করে আমাদের মানে ইয়েকে সিআইডি পুলিশকে রিকোয়েস্ট করে আমরা সেখানে তাদের যে কোমোড এবং তাদের যে সেফটি রিঙ্গি এগুলি আমরা চেক করতে বলেছিলাম এবং চেক করে কিন্তু দেহের অনেক অংশবিশেষ তারা উদ্ধার করেছে। এক্ষেত্রে আমি মনে করি আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমরা পুরোপুরি 100% সফলতা নিয়েই আমরা বাংলাদেশে ফিরছি। নেপাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে দুজন আত্মগোপন করে আছেন তাদেরকে খুঁজে এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন সিআইডি এবং কলকাতার যে পুলিশ রয়েছে তাদের। মূল যে মদতদাতা বেনিফিশিয়ারি এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, যেহেতু ওনাদের সাথে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে, তারা যেন তাকে, যেহেতু এখানে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং সে তো একদম বড় রকমের অপরাধী, অতএব ইচ্ছা করলে ওনারাও যেন এই উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। সিয়াম কাঠমান্ডুতে আছে এবং তাকে যেন আমাদেরকে আমরা তার সন্ধান আমরা পেয়েছি। ফরেন্সিক রিপোর্ট কি আসে এবং নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে দুজন লুকিয়ে আছে তাদের ধরতে পারে কিনা সিআইডি এবং কলকাতা পুলিশ, তার অপেক্ষায় রয়েছে এপার বাংলা এবং ওপার বাংলার সমস্ত মানুষ। কলকাতা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, যমুনা টেলিভিশন। গাড়ি লক্কর ঝক্কর থাকলে রং দিয়ে কাজ হবে না, আগে ফিটনেস প্রয়োজন, এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বনানী বিআরটিএ কার্যালয়ে ঈদের সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী মন্তব্য করেন, বাংলাদেশ এগিয়ে গেলেও বাস মালিকদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হচ্ছে না। এ সময় তিনি বলেন, ঈদের আগে কম হলেও পরপরই বেশি সড়ক দুর্ঘটনা হয়। তার আক্ষেপ, সড়কের যানজট আর দুর্ঘটনার জন্য সরকারের উন্নয়ন চোখে পড়ে না। এ সময় সড়কের মেরামত ও সংস্কার ঈদের 7 দিন আগে শেষ করার নির্দেশ দেন তিনি। এছাড়া হানিফ ফ্লাইওভারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। অনেকেই বলছেন যে গাড়ি একটু রংচং দিবে, রংচংটা সমাধান না, রংচংটা দেওয়া দরকার, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। লক্ষ্য চক্কর মার্কা গাড়ি রং দিয়ে কি বাংলাদেশ এত এগিয়ে গেল, আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। রাজধানী ঢাকায় যাতায়াতের সহজ ও বহুল ব্যবহৃত পরিবহন বাস, কিন্তু সেটি নিয়েই রাজ্যের অভিযোগ, নগরীতে অনিয়ম করে চলাফেরা করছে বাস। ভাড়া নৈরাজ্য, ওয়েবিলের নামে বেশি টাকা আদায়, চলছে চেকার পদ্ধতিও। এই স্বেচ্ছাচারিতা বন্ধে সরকার ই-টিকেটিং সিস্টেম চালু করলেও দেখেনি লাভের মুখ। গণপরিবহনের নানান অভিযোগ তুলে ধরেছেন সহকর্মী লামিয়া তিথি, ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। ব্যস্ত নগরী ঢাকা, এ প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছাতে যাত্রী যাতায়াতের অন্যতম ভরসা এই বাস। কিন্তু এই গণপরিবহনই এখন গণভোগান্তি আর গণ অসন্তোষের কারণ। বাস্তব পরিস্থিতি দেখতে রাজধানীর মালিবাগ থেকে এমন একটি বাসের যাত্রী হলো যমুনার টিম। এখানে নামবো 20 টাকার ভাড়া 30 টাকা নিয়ে গেছে, গাড়িতে উঠলেই 10 টাকা। এখন আমরা বাধ্য, না দিলে যাইলে যান, না যাইলে আপনারা নেমা যান গাড়ি থেকে। 40 লোকের মধ্যে আমি অপমান হইলাম, যার জন্য আমি 5 টাকার চিন্তা না করে টাকাটা দিলাম। তাদের ভাড়ার যে সিন্ডিকেট সব মিলাই দিলে মানে প্রত্যেকটা মানুষ তাদের কাছে জিম্মি। যাত্রাপথে হেল্পার কন্ডাক্টরের সাথে লেগেই থাকে কথা কাটাকাটি, কখনো তা গড়ায় হাতাহাতিতে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আছে ভিন্ন যুক্তি। কোনো গাড়ি 4 টাকায় ভাড়া নেয়, আপনাদের অজুহাত। পাবলিক এত উঠে কেন? যেটা আমার গাড়ি ভরা, পুলিশ পারি, মুরব্বী বললো না, তো মুরব্বী ঠেললে কিভাবে উঠলো? যাত্রীদের সবচেয়ে বেশি ক্ষোভ রয়েছে ভাড়ার নৈরাজ্য নিয়ে। ওয়েবিলের নামে বেশি টাকা আদায় ও চেকার পদ্ধতিও বন্ধ না হওয়া নিয়ে।
কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বন্ধ হয়নি ওয়েবিল। সরকার থেকে তো নিষেধ দিয়েছে, ঠিক আছে, এটা তো কোম্পানি চলতেছে শুধু মালিকের জন্য। সরকারে তো অনেক নির্দেশনা দেয়, ওই নির্দেশনা কি সবাই পালন করে? পালন করলে তো অনেক কিছু হইতো। ওবিল লইছে পারাপারি নাই, এদের ড্রাইভারের মালিকটা বেতন দেয়, আর ওবিল না থাকলে টার্গেট হয়, টার্গেট হইলে ড্রাইভাররা পারাপারি করে। ওবিলটা কি? যদি মেশিনেই থাকে তাহলে ওবিলটা কি? আমার প্রশ্ন হচ্ছে এটা। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি 2022 সালে ওয়েবিল বন্ধের ঘোষণা দিয়েছিলেন। 2 বছর পার হলো, এখন পর্যন্ত ওয়েবিল প্রথা চালু রয়েছে। বাস শ্রমিকরা বলছেন ওয়েবিল বন্ধ হলে সড়কে বাড়বে বিশৃঙ্খলা। অপরদিকে ওয়েবিলের নামে নেওয়া হচ্ছে জনগণের কাছ থেকে বাড়তি ভাড়া। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো পরিবহনগুলোতে চলছে চেকার পদ্ধতি। স্টপেজে বাস প্রতি 10 টাকা করে পায় চেকাররা। গাড়িতে কয়জন যাত্রী থাকে এটাই মূলত কাউন্টিং করা হয়। এই চেকের থেকে ওই চেকে নামবে 10 টাকার বেশি স্টাফ তার থেকে ভাড়া নিতে পারবে না। এটা তো যাত্রীর কল্যাণ, মালিকের কল্যাণ, শ্রমিকের কল্যাণ, যার কারণে এটা করা হয়েছে। এদিকে সরকার ই-টিকেটিং চালু করলেও নিয়ন্ত্রণে আসেনি ভাড়া নৈরাজ্য। শুরুতেই কেন পজ মেশিনটা বের করেননি? শুরুতে বাইর করে এটা তো আমরা ভাড়া তো মুখস্থ আপা, বুঝতো না? আপনি তো প্রথমেই বলেন। তাহলে 5 টাকা নিয়ে ওই লোকটার সাথে কেন আপনার বাদলো? ভাড়া যদি মুখস্থ হয়। ওনার হয়তো মুখস্থ না, এটাই আমার তো মুখস্থ ভাড়া। টিকিট কাটা মেশিন দিয়ে এখানে কুলাইতে পারবো না আপা। এ নিয়ে পরিবহন বিশেষজ্ঞ জানান, বাস মালিকদের মুনাফামুখিতার কারণেই ই-টিকেটিং সিস্টেম ফেল করেছে। কিন্তু সেবা নিশ্চিত করতে হলে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। গণপরিবহনটা একটা দরদ দিয়ে পরিচালনা করতে হয়, এটা সেবা খাত। সেক্ষেত্রে আসলে এটা টেকসই করার জন্য মনিটরিংটাই গুরুত্বপূর্ণ। 10% মুনাফা নিশ্চিত করেই কিন্তু ভাড়াটা নির্ধারণ হয়। এখানে লোকসানের কোনো সুযোগ নাই, তারপরে অতিরিক্ত ভাড়া কেন নিতে হবে? সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করার কথা থাকলেও মানছে না বাস মালিকরা। অপরদিকে ওয়েবিলের নামে বেশি ভাড়া নিচ্ছে জনগণের কাছ থেকে। কোনো কোনো বাসে পজ মেশিন থাকলেও নিচ্ছে নিজেদের মতোই ভাড়া। সব মিলিয়ে গণপরিবহনের কাছে জিম্মি, এমনটাই বলছে নগরবাসী। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশ এখন দুর্বৃত্ত আর লুটপাটকারীদের দখলে, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, জোরপূর্বক ক্ষমতা দখল করে একদলীয় শাসন কায়েম করেছে সরকার। সকালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। ছিলেন দলের স্থায়ী কমিটি সহ সিনিয়র নেতারা। আলাদাভাবে শ্রদ্ধা জানান অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এরপরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন, দেশে গণতন্ত্র ধ্বংস করে স্বৈরতন্ত্র কায়েম করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। এদিকে জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির আয়োজনে চলছে কর্মসূচি। রাজধানীতে অন্তত 12টি স্পটে খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। আগারগাঁওয়ে লায়ন চক্ষু হাসপাতালের সামনে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্পটে আজ সারাদিনই এই কর্মসূচি পালন করবে বিএনপি। কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দিতে যাচ্ছে সরকার। আগের অভিজ্ঞতা সুখকর না হলেও অভ্যন্তরীণ আয় বাড়াতেই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত। আগে 10% বাড়তি কর দিলে মিলত সুবিধা, এবার দিতে হতে পারে 15%। সবকিছু ঠিক থাকলে আসন্ন বাজেটে বিষয়টি স্পষ্ট হবে। বিশ্লেষকরা বলছেন, এমন সুবিধায় নিরুৎসাহিত হবেন ভালো করদাতা। যদিও এই সুবিধা দেবার বিষয়টি এড়িয়ে গেছেন অর্থমন্ত্রী। রিমন রহমানের রিপোর্ট। বৈধ পথে অর্জিত কিন্তু কর দেয়া হয়নি, অথবা করের নথিতে উল্লেখ নেই এমন অর্থকে আয়করের ভাষায় বলা হয় অপ্রদর্শিত অর্থ। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এর রিপোর্ট বলছে, বছরে দেশ থেকে পাচার হয় প্রায় 80,000 কোটি টাকা। শুধু পাচারই নয়, বেড়েছে কর ফাঁকি দেবার প্রবণতা, অর্থাৎ বৈধ কিংবা অবৈধ পথে অর্জিত অর্থ থেকে সরকার পায় না কাঙ্ক্ষিত রাজস্ব।
এমন অবস্থায় অর্থনীতির বাইরে থাকা অর্থের বৈধতা দিতে চায় সরকার। বাড়তি কর সুবিধার জন্য আসন্ন বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে। তবে আগে 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয় এনবিআর, তখন সাদা করা হয় 20,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, টাকা সাদা করার এটাই কি টেকসই পন্থা? কালো টাকা, অনুপার্জিত টাকা, অবৈধ টাকা এমনিতেই একবার তো অবৈধভাবে নিচে, এটা একটা অবৈধ কাজ। আবার সেইটাকে ফেরত আনবার নাম করে আমি তার বেলায় করের হার কমাই দিচ্ছি, দিয়ে আমি যে লোক রেগুলার দিচ্ছে তার সাথে আমি একটা বৈষম্য সৃষ্টি করতেছি। এখানে যদি আমি স্ট্রিক্ট থাকতাম যে না তুমি টাকা কোথায় নিয়ে গেছো, টাকা আনবা, আমার তো আইন করাই আছে যে পুরো কর দিবা, একটু জরিমানা আছে, জরিমানাও দিবা, আমার তো আইনের ভিতরে আছেই, তো সেইটা ফলো করবা। 2020-21 অর্থ বছরে পুঁজিবাজার, আবাসন, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র ও নগদ টাকা জমার প্রায় সবগুলো খাতে বিনিয়োগে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। বলা হচ্ছে, এমন সুযোগে সুফল মেলা কঠিন। যারা একদমই ট্যাক্স দেয়নি বা টাকা লুকিয়ে রেখেছে বা মানে কালো টাকার যেটা আমরা বারবার বলি, সেগুলোকে সাদা করার পক্ষপাতেই আমি নয়। আমি আমার টাকা লুকিয়ে রাখবো, ট্যাক্স দিব না, আবার আমি ওই টাকাটাকে একটা ফাইন দিয়ে আমি হালাল করে নিব, সেই বিষয়টা মানে কতজনকে উৎসাহিত করবে, আবার অনেকজনকে কিন্তু ডিসকারেজ করবে। অভ্যন্তরীণ আয় বাড়াতে চায় সরকার, কারণ বাজেট বাস্তবায়নে এর বিকল্প নেই। তবে বাজেট ঘোষণা না করা পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করতে চান না অর্থমন্ত্রী। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে এরকম শোনা যাচ্ছে স্যার, একটু যাতে আপনার রাজস্ব বাড়ে, আপনার এরকম ট্রিটমেন্টটা স্যার? হ্যাঁ, এটা তো আমি বলতে পারবো না, দেখা যাক যথাসময়ে। বাড়তি কর দিয়ে এই সুযোগ কেউ নিলে অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তুলবে না সরকারের কোনো সংস্থা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহতের ঘটনায় নাশকতার কোনো প্রমাণ মেলেনি। যান্ত্রিক ত্রুটির কোনো আলামতও পাওয়া যায়নি। বিধ্বস্ত হওয়ার 69 সেকেন্ড আগেও বহরে থাকা অপর 2 উড়োযানের সাথে হয়েছিল যোগাযোগ। রইসি সহ 9 জনকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দ্বিতীয় তদন্ত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। বুধবার দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রকাশ করে রিপোর্টটি। ঠিক 11 দিন আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে ফিরছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান, ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী হাশেম সহ আরও 8 আরোহী। বহরে ছিল আরও 2টি হেলিকপ্টারও। স্থানীয় সময় সন্ধ্যায় পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে রইসিকে বহনকারী আকাশযানটি। এরপর হঠাৎ উধাও হয়ে যায় সেটি। 16 ঘন্টারও বেশি সময় পর সন্ধান মেলে বিধ্বস্ত হেলিকপ্টারের। দুর্ঘটনার কারণ নিয়ে বুধবার দ্বিতীয় তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইরান। সেখানে বলা হয়, রক্ষণাবেক্ষণের নথিপত্র ও সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখা হয়েছে। এমন কোনো যান্ত্রিক ত্রুটির লক্ষণ মেলেনি যে কারণে দুর্ঘটনা হতে পারে। অতিরিক্ত ওজন পরিবহনের তথ্যও পাওয়া যায়নি। কল লগ বলছে, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার 69 সেকেন্ড আগে যোগাযোগ করেছে বাকি 2 এয়ারক্রাফটের সাথে। সে সময় বিপজ্জনক কোনো পরিস্থিতির কথাও জানায়নি। যোগাযোগ ব্যবস্থায় বাধা বা অন্য কোনো পক্ষের হস্তক্ষেপের প্রমাণ মেলেনি। ঘটনাস্থলে পাওয়া যায়নি কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ার। রিপোর্টের উপসংহারে বলা হয়, ধ্বংসস্তূপের নমুনা পরীক্ষার ভিত্তিতে ফ্লাইটে নাশকতার কোনো প্রমাণ বা সূত্র মেলেনি। গত 23 মে দুর্ঘটনার কারণ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ইরান। বলা হয়, হেলিকপ্টারে গুলির কোনো চিহ্ন ছিল না। ওয়াচ টাওয়ারের সাথে ফ্লাইট ক্রুদের আদান প্রদান করা বার্তায়ও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলের আগ্রাসন আর তেল আবিবকে জবাব দিতে হুতি হিজবুল্লাহর মতো ইরানের প্রক্সি গ্রুপগুলোর সক্রিয়তায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন এমন দুর্ঘটনায় দানা বাঁধে সন্দেহ। তেহরান জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ না জানা পর্যন্ত চলবে তদন্ত। ডরথি তাসরিন, যমুনা নিউজ।